বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরে শাশুড়ি মা আমার গায়ের স্বর্ণগুলো নিজ হাতে খুলতে লাগলেন আর বলতে লাগলেন, শোনো বউ, আমাদের এদিকে চোর ডাকাতের অভাব নেই, বুঝলে তো? তাই স্বর্ণগুলো আমি আমার কাছে যত্ন করে রেখে দিচ্ছি, যখন দরকার হয় চেয়ে নিবে। মনে মনে একটু মন খারাপ হলেও তারপর শাশুড়িমাকে হাসি মুখে স্বর্ণগুলো নিজেই খুলে দিলাম। শাশুড়িমা যাওয়ার সময় বলে গেলেন, মা, যাও এখন ফ্রেশ হয়ে এই যে রাখা শাড়িটা, এটা পরে বিয়ের বেনারসিটা টেবিলে ভাঁজ করে রাখা, আমি এক্ষুনি এসে নিয়ে যাব। তনিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তনিমার শাশুড়ি চলে গেল। তনিমা কিছুক্ষণ ঝিম হয়ে বসে থাকে। স্বর্ণ না হয় নিল, ঠিক আছে, তাই বলে বেনারসিটা উনি নিয়ে যাবে? বেনারসিটা কি আমার কাছে রাখা যায় না? কি আজব পরিবারে আসলাম! এমন তো হওয়ার কথা না। রাতুলের ব্যবহার তো খুবই ভালো, তাহলে ওর মা এমন কেন? এসব ভাবতে ভাবতে তনিমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে আর মনে মনে ভাবে, ওরা এত বড়লোক হয়েও ব্যবহার করা শাড়িগুলো আমাকে পরার জন্য। কিছুক্ষণ পর তনিমার শাশুড়ি এসে বেনারসিটা নিয়ে যায় আর বলে, রাতুল একটু বাইরে গেছে, আসতে সময় লাগবে, তুমি রেস্ট করো। আচ্ছা। তনিমা মনে মনে ভাবে, রাতুল আমাকে না বলে কই যেতে পারে। তনিমা একটা টেনশানে পড়ে যায়। কি হচ্ছে এসব আমার সাথে? আজকের একটা দিন আর এমন সময় রাতুল আমাকে না জানিয়ে কোথায় গেল, আর সেটা শাশুড়িমাকে বলে গেছে। আমাকে কেন বলল না? কি এমন কাজ? আসুক গাছ, আচ্ছা করে বকে দেব। তনিমা রাতুলের উপর অভিমান করে মুখ ভার করে বসেছে। উফ, ভালো লাগছে না। আর কত অপেক্ষা করতে হবে? মনে মনে অনেক অশান্তি লাগছে। ফোন দিয়ে দেখি। রাতুল তনিমার ফোন পেয়ে কেটে দেয়। পরে আবার ফোন দিলে ফোন বারবার সুইচ অফ বলছে। তনিমা কান্না শুরু করে দিল। কোথা থেকে এসে আমি পড়লাম, আজ কি আবারও ঠকে গেলাম? আমি আবারও কি সুখের মুখ দেখতে পারবো না? কাঁদতে কাঁদতে বাম কাঁধ হয়ে ঘুমিয়ে পড়ে। তুই নাকি দ্বিতীয় বিয়ে করছিস? তোর এত বড় সাহস কিভাবে হয়? কে বলছে তোমাকে এসব? চুপ, মিথ্যে বলবি না। আমি জানি তুই বিয়ে করছিস, আর এতে তোর আর তোর মায়ের হাত আছে। আমি এক্ষুনি বাড়ি যাব। এত রাতে তুই আমার সংসারে আগুন লাগিয়ে এখন ঢং করতে এসছিস? আমাকে দিন রাত এখন সমানে তোকে ইচ্ছে করছে কাঁচা লঙ্কা লবণ দিয়ে খেয়ে ফেলি। তুই বিয়ে করার জন্য আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিস। এই কয়দিন এত আদর যত্ন করেছিস। আচ্ছা, আমি যদি বিয়ে করতাম তাহলে কি এখন তোমার এখানে আসতে পারতাম? আবার মিথ্যে বলো। সত্যি মিথ্যা কাল প্রমাণ হবে। সকালে গিয়ে দেখে আসো। এত রাতে যাবার দরকার নেই। আমি বাসায় যাচ্ছি, মা একা বাড়িতেছে। আহা হা, কি ভালোবাসা! তুই এটা বল যে তোর নতুন বউ তুই বাড়িতে রেখে আসছিস, তুই কোথাও যাবি না। তুই আটকাবার কে? আমি যাবই। আমি যাব, এক সেকেন্ডও এখানে থাকবো না। সাথে আমার ভাই, বাবা, মা সবাই যাবে। দেখুক তারা তার মেয়ের কি চরিত্রবান ছেলের সাথে বিয়ে দিছে। এতদিন শুধু আমার দোষ ছিল, আজ দেখুক কে খারাপ। সকাল সকাল তনিমা শুনতে পায় বাইরে অনেক চিল্লাচিল্লির আওয়াজ। স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ ভেসে আসছে। তনিমা দ্রুত মুখে পানি ছিটে দিয়ে রুম থেকে বের হয়। নিচে গিয়ে দেখে রাতুল একটা ছোট্ট মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা মেয়ে তনিমার থেকে 4-5 বছর বড় হবে, ফ্লোরে বসে জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করছে। তনিমা এসব কাহিনী দেখে হতভম্ব হয়ে যায়। সমানে এগিয়ে রাতুলকে প্রশ্ন করে, সারা রাত কই ছিলে তুমি? আর এই বাচ্চা কার? ফ্লোরে বসা মেয়েটি কে? ফ্লোর থেকে রিমা উঠে বলে, ও তাহলে তোর নতুন বউ? তুই কালকে এই মেয়েকে বিয়ে করছিস? এই মেয়ে? তোর এত বড় সাহস, তুই একটা বিবাহিত পুরুষকে বিয়ে করিস? আমার সংসারটা ধ্বংস করে ফেললি। তুই একটা ডাইনি বলে রিমা তনিমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। রাতুল রিমাকে ঠাস করে একটা চড় দিয়ে বলে, এত বড় সাহস, তুই আমার নতুন বউকে ধাক্কা দিস? ওই, তুই আমার সাহসের কি দেখছিস? তোকে আমি জেলের ভাত খাওয়াবো। তোর সাহস কি করে হয় বর্তমান বউ থাকতে, একটা সন্তান থাকতে, তুই আবার দ্বিতীয় বিয়ে করো? তনিমা কিছু বলবে, কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বাস্তবে আছে নাকি স্বপ্ন দেখছে কিছুই বুঝতে পারছে না। দাঁড়িয়ে রাতুল আর রিমার কাণ্ড কারখানা দেখছে। করবো না তো কী করবো? তুই একটা ডাইনি, এতদিন আমার সাথে দুর্ব্যবহার করছিস। তোকে দিয়ে আমি কোনো শান্তি পাচ্ছিলাম না। সবসময় অশান্তি করতি, সন্দেহ আর সন্দেহ। কিছু হলে বাপের বাড়ি দৌড়াতি। আর তোরে আমার আগেও পছন্দ ছিল না, এখনও পছন্দ না। শুধু সমাজ আর মেয়ের মুখের দিকে তাকিয়ে এতদিন তোর যন্ত্রণা সহ্য করেছি। আর তুই তো বলতি তোর নাকি নাগরের অভাব নেই। তোর বাবা মা তোকে জোরপূর্বক বিয়ে দিয়েছে। কিছু হলে ডিভোর্সের কথা বলতি। যা, তোকে ডিভোর্স দিয়ে দেবো। তুই আমার মেয়েকে রেখে সোজা বেরোবি। ওয়েট ওয়েট ওয়েট, রাতুল, তুমি বিবাহিত? তোমার সন্তান আছে? তুমি তাও কেন আমার জীবন নষ্ট করলে? কেন খেলা করলে আমাকে নিয়ে? বলো রাতুল।
রাতুলের সামনে দাঁড়িয়ে। আমি তো কারোর সংসার নষ্ট করতে চাইনি। কেন তুমি আমার সাথে এটা করলে? আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম। তুমি কিভাবে পারলে এমনটা করতে? দেখো তনিমা, হ্যাঁ আমার সন্তান আছে, বউ আছে, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি যতটা না শান্তি তোমার সাথে কথা বলে পেতাম, ততটা শান্তি রিমার কাছে কখনো পাইনি। রিমা কখনো মনে জায়গা দিতে পারিনি। চুপ করো প্লিজ, আর এসব কথা বলো না। ছি, তুমি এত বড় একটা নিষ্পাপ বাচ্চাটার কথা মনে করেও তুমি মানিয়ে নিতে পারো না? আমার জীবন ধ্বংস করতে হলো তোমার? এই মেয়ে, তুই এই শাড়ি খোল, এটা আমার শাড়ি। তোকে কে পরার অধিকার দিয়েছে? খোল বলছি। রিমা তনিমার চুল ধরে হ্যাঁচকা টান দেয়, সাথে সাথে রাতুল রিমার হাত চেপে ধরে। ওই তোর কথা, সব কথা আমার সাথে বল, ওর গায়ে হাত দিবি না, আর ওকে কোনো কথা শোনাবি না। ও আমাদের সম্পর্কে কিছুই জানে না। একদিনে বউয়ের জন্য দরদ উতলে পড়ছে। রাতুলের ঘরে চিল্লাচিল্লি শুনে গ্রামের মানুষ সবাই এক জায়গা হয়, সবাই যে যার মতো গবেষণা শুরু করে দিয়েছে। এদিকে তনিমার উপরে গিয়েছে, রিমার শাড়ি খুলে ওর মায়ের দেওয়া শাড়ি পরে একটা ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছ রাতুল? চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? এখন চাইলেই কি চলে যেতে পারবে? কেন পারবো না? আমার পক্ষে সম্ভব না কারো সংসার ভাঙা। ভাগ্যের সব খুলে রেখেছিলাম, নইলে সব সাথে করে নিয়ে যেত রাতুলের মা। চুপ, আমি তোকে কোথাও যেতে দিব না। আমি তোকে ভালোবাসি, আর তুই এখানেই থাকবি, গেলেও যাবে। আমি যাব মানে? আমি এই বাড়ির বড় বউ, আমার অধিকার বেশি। ওই মেয়ে যাবে, আমি কক্ষনো যাব না। ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে, তো তোমরা এখন মিলেমিশে থাকো, বড় বউ মেনে নাও, আর ঝামেলা করো না তো। রাতুলের মা: বাহ, ভালোই তো হাদিস দিতে আসছেন। বছরে একবার আপনার ছেলে বা আপনার সেজ্জা দিতে দেখি নেই, আর এখন আসছে 4টা বিয়ের জায়েজ হাদিস শোনাতে। বড় বউ, একদম চুপ। কি পেয়েছেন আপনারা? আপনাদের আমি দেখে নিব, জেলের ভাত খাওয়াবো। 4টা বিয়ে জায়েজ, এই হাদিস কেমনে মুখে আসে দেখব। আগে বড় বউয়ের পুরো অধিকার দিন। ইসলামে আরও মৌলিক বিষয় আছে, ওগুলো মানবেন, তারপর আসবেন এই ফরজবাজ কথা বলতে। তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে। দ্বিতীয় বিয়ের শর্ত আছে, আগে ওগুলো দেখেন। আপনার ছেলে আমার সাথে কখনো ভালো ব্যবহার করেনি, সব সময় ঝামেলা করেছে, এদিক ওদিক চোখ দিচ্ছে। এখন তো আবার বিয়ে করছে, ও জীবনে সুবিচার করতে পারবে? রাতুলের মা একদম চুপ হয়ে যায়। এখানে কথা বলা বিপদ। ধুর, আমি চুপ থেকে যা হবার হবে কি। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর রিমা মেয়েকে নিয়ে নিজের রুমে যায়। রুমে গিয়ে তনিমা সব কিছু রুম থেকে বের করে ভিতর থেকে আটকে দেয়। রাতুল তনিমাকে অন্য একটি রুমে নিয়ে যায়। আজকে থেকে এটা তোমার রুম, তুমি এখানেই থাকবে, বাইরে বের হওয়ার মোটেও চেষ্টা করবে না, না হলে জানে মেরে দেবো। তোমাকে ভালোবাসি, তাই ভালো রূপ দেখতে পারছো। আমাকে তোমার উপর রাগিয়ে দিয়ে আমার ভিতরে খারাপ রূপ বের করো না। রাতুল তনিমার কাছ থেকে মোবাইল নিয়ে যায়, যাতে বাড়িতে কন্ট্যাক্ট করতে না পারে। তনিমার রুমে কোনো খাট নেই, শুধু একটা টেবিল আর পুরনো কয়েকটি টিনের ট্রাঙ্ক। তনিমার ট্রাঙ্কের উপর মাথা দিয়ে নীরবে চোখের পানি ফেলছে, আর ভাবছে বারবার কেন আমার সাথে এমন হয়, কেন আমার সংসার বারবার ভেঙে যায়। আমি তো কারো কোনো ক্ষতি করতে চাইনি, তাও কেন আমি সবসময় দোষী, কেন ঠকে যাই। এদিকে তনিমার ভাই তনিমার কোনো খোঁজ খবর পায় না। তনিমার ফোন অফ, সাথে রাতুলের ফোন অফ। তনিমার ভাই রাসেল 5 দিন আসে তনিমার শ্বশুরবাড়িতে তনিমার খোঁজ নিতে, কিন্তু এসে রাসেলের রক্ত যেন মাথার উপর উঠে যায়। তনিমার ভাই রাসেল 5 দিনে আসে তনিমার শ্বশুরবাড়িতে তনিমার খোঁজ নিতে, কিন্তু এসে রাসেলের রক্ত যেন মাথায় উঠে যায়। তনিমা রুমে বসে কাঁদছে, পিছন থেকে রাসেল তনিমাকে ডাক দেয়। তনিমা চোখ ভর্তি জল নিয়ে রাসেলের দিকে তাকায়, আর রাসেলকে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। রাসেল তনিমাকে কাঁদতে দেখে বলে, কী হয়েছে, তুই কাঁদছিস কেন? তোর ফোন বন্ধ কেন? চোখ মুখের কী অবস্থা? তনিমা মুখ থেকে যেন কোনো কথাই বেরোচ্ছে না। কিছুক্ষণ পর তনিমা চোখ মুছে বলে, ভাইয়া, এ কোথায় এসে পড়েছি? আমি আবারও যুদ্ধে হেরে গেছি, জীবন যুদ্ধের কাছে। আরে কি হয়েছে, খোলসা করে বল। ভাইয়া, রাতুলের বউ আছে, সাথে একটা সন্তান আছে। কি বলছিস এসব? ভাইয়া, তুমি কি আগে খোঁজখবর নেওনি? রাসেল চুপ করে আছে, কি উত্তর দিবে, আসলেও তো খোঁজখবর নেয়নি। রিমা তনিমার রুমে পুরুষ কণ্ঠ শুনে দ্রুত তনিমার রুমে দরজায় এগিয়ে আসে। কেউ নেই আপা, উনি আমার ভাই। হা হা, তোমার বড়দের মতো ভাই আছে? আমি তো ভেবেছিলাম তুমি অনাথ, দুনিয়াতে কেউ নেই। কি বলছেন এসব রাসেল? কি বলছি মানে? কেমন ভাই আপনি, যে খোঁজ খবর না নিয়ে বোনকে এরকম একটা বিবাহিত ছেলের কাছে তুলে দিলেন, যার ঘরে একটা কন্যা সন্তান আছে? আমার 5 বছর সংসারে আগুন জ্বালালেন। আপনার মতো ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। একশ্বাসে কথাগুলো বলতে থাকে রিমা। পিছন থেকে রাতুল রিমাকে থামিয়ে দিয়ে বলে, তোকে এত কথা কে বলতে বলেছে? কথা বলতে আমাকে এখন অনুমতি নিতে হবে? তুই বলবি না। আমার সংসার নষ্ট
আর আমি চুপ থাকবো? এর শেষ দেখেই ছাড়বো। রাসেল রাতুলকে উদ্দেশ্য করে বলল, তুমি এতটা ছলো না আর আমার বোনকে বিয়ে করছিস, তোকে আমি জেলে পাঠাবো। আমার বোনকে আজই নিয়ে যাবো এ বাড়ি থেকে। রাসেল গলা নামিয়ে কথা বলো, তুমি কি করতে পারবে আমার ভালো করেই জানা আছে। আর তোমার বোনকে আমি অনুমতি না দেওয়া পর্যন্ত এক পাও যদি বাইরে যায় তাহলে ঠ্যাং ভেঙে ঘরে রেখে দেবো। আমাকে অপরাধী করার আগে নিজের বিবেকের কাছে ধরা দাও তুমি কতটা ভালো। রাতুলের কথা শুনে রাতেল চুপ হয়ে যায়, মাথা নিচু করে সাথে সাথে বেরিয়ে যায়। এখানে যেন আমি কোনো ঝামেলা না দেখি। রিমা চুপচাপ রান্নাঘরে যাও আর সবার জন্য রান্না করো। পারবো না। মেজাজ খারাপ করিও না, যা বলছি তাই করো, যা না হলে তোকে উল্টো করে পিটাবো। রিমা আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে রান্নাঘরে যায়। রাতুল তনিমার হাত ধরে বলে, প্লিজ তনিমা, তুমি বাস্তবতাকে মেনে নাও, এরকম করো না। তোমাকে আমি অনেক ভালোবাসি। এই যে তোমার রুম একদম খালি, আমি আজকেই তোমার রুমে খাট আলমারি তোমার জন্য নতুন কাপড় এনে দিব। প্লিজ তুমি সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। আমি আর সব দিক সামলে নেব, কোনো কিছুতেই কষ্ট দিব না। তনিমা কোনো প্রশ্নের উত্তর করে না। রাতুল তনিমার উত্তর না পেয়ে বাজারের দিকে চলে যায়। এদিকে রাতুলের মা তনিমাকে নানা রকম খোঁচা মেরে কথা বলা শুরু করে। বাপের বাড়ি থেকে কি আনছে, তোমার বাবা মাকে বলবে যেন ঘর সাজিয়ে দেয়। তনিমা রাতুলের মায়ের কথা শুনছে আর চোখের জল ফেলছে, কোনো উত্তর করছে না। রিমা রান্না করছে আর তনিমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। দুপুরে রাতুল বাড়িতে আসে না। রিমা, রাতুলের বউ, মা কেউ তনিমাকে খাবারের জন্য ডাকে না, নিজেরাই খেয়ে যে যার রুমে শুয়ে পড়ে। বিকেলে রাতুল বাজার থেকে একটা খাট, ছোট একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল কিনে আনে। সাথে তনিমার জন্য 2টা কাপড়, পেটিকোট, ব্লাউজ কাপড়। রিমা এসব দেখে রাগে কটমট করে, ইচ্ছে করে রিমা নিজের মেয়েকেই মারে। রাতুল সব রাগ রাতুলের মেয়ে রাইমার উপর ঝাড়ে। রাতুল রাইমার কান্না শুনে রাইমার কাছে গিয়ে রাইমাকে কোলে নিয়ে বলে, ওই ডাইনিটা তোকে মারছে তাই না? আমার রাগ তোর উপর ঝাড়ছে। রাতুল রাইমাকে কোলে নিয়ে তনিমার কাছে যায়। আজ থেকে আমরা ছোট্ট একটা সংসার তৈরি করব। এই যে তোমার সব কিছু এনে দিয়েছি, তুমি এখন তোমার সংসার গুছিয়ে নাও। তনিমার কানে যেন কথাগুলো বিষের মতো লাগছে। তনিমার কান্না জড়িত কণ্ঠে আবারও বলল, কেন করলে আমার সাথে এমন? 1 মাস আপনার সাথে কথা হয়েছিল, একবারের জন্য কেন বলেননি? যিনি সম্বন্ধ নিয়ে আসছেন তিনিও বা কেন বলেনি? এত প্রশ্ন করবে না তনিমা, সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছি। ওই যে তোমার ভাইকে দেখেছো, ওকে আমি টাকা দিয়েছি, না হলে এত দূরে সম্বন্ধ হতো না। কি, ভাইয়া আপনার থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, টাকা নিয়েছে। তুমি হলে সংসারের বোঝা, বোঝা কমানোর জন্য তোমাকে এখানে বিয়ে দিয়েছে। তুমি যদি চিন্তা করো বাবার বাড়িতে তোমার ঠাঁই মিলবে, তাহলে তুমি ভুল। রাতুল তনিমার গাল চেপে ধরে বলে, যা বলছি তাই করো। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে আমার একটুও সময় লাগবে না, আশা করি বুঝতে পারছো। বলেই তনিমাকে হালকা ধাক্কা দিয়ে চলে যায়। তনিমা ভাগ্যকে মেনে নেওয়ার চেষ্টা করে, আস্তে আস্তে নিজের রুম গোছাতে শুরু করে। তনিমার রুম গোছানো শেষ হয়ে রাতের খাবার নিয়ে রাতুল তনিমার ঘরে যায়। তনিমা প্রথম প্রথম খেতে না চাইলেও রাতুলের ধমকে পুরোটাই খেয়ে নেয়। আর খাবেই না বা কেন? এই কয়দিন তো তেমন পেটে কিছু দেওয়া হয়নি। ঝামেলা কখন দিন থেকে রাত, রাত থেকে দিন হয়েছে সেই খেয়াল তো ছিলই না। খাওয়ার শেষে রাতুল তনিমার মোবাইল তনিমার হাতে দেয়। এই নাম তোমার ফোন, তোমার বাড়ির সবটাই এখন সবটা জেনে গেছে। আর শোনো, আগেও বলছি এখনও বলছি, এখান থেকে পা বাড়ানোর চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হয়ে যায়। কাল আমার বড় 2 বোন আসবে, তাদের সাথে খুব ভালোভাবে কথা বলবো। অবশ্য তুমি যে ঠান্ডা, বোম মারলেও কথা বের হয় না মুখ থেকে। আচ্ছা, ভালো কথা, তোমাকে যে গহনাগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? আমার হাতে দাও। ওগুলো তো প্রথম দিনে আপনার মা নিজে হাতে আমার গা থেকে খুলে নিয়েছে। আচ্ছা, ওই স্বর্ণগুলো কি আর আমি পাবো নাকি? পরার কাপড়ের মতো ওগুলো সব আপনার প্রথম স্ত্রীর। আসলে কিছু গয়না রিমা আর কিছু মায়ের, বেনারসি ওটা রিমার। ও আচ্ছা, আমার ভাগ্য এতটাই খারাপ, বিয়ের জন্য একটা বেনারসিও জুটলো না। তনিমার চোখে পানি আটকে রাখতে না চেয়েও যেন পারছে না। রাতুল তনিমাকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না, আমি তোমাকে আস্তে আস্তে সব গড়িয়ে দেবো। তোমারে আমি একদিন সব হবে দেখো। এই কথা বলে রাতুল পকেট থেকে একটা পাথর বসানো সোনার আংটি বের করে তনিমার হাতে পড়ে দেয়। এটা আমার খুব প্রিয় আংটি, এটা বিদেশে থাকতে কিনেছিলাম, কিন্তু কখনো কাউকে দেইনি, এবং এটা সম্পর্কে কেউ জানে না। আর পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, এর জন্য আমি কখনো পরিনি। তোমার ভাগ্য ছিল, আর আজ থেকে এটা তোমার। আর হ্যাঁ, তুমি কি আপনি আপনি ডাকা শুরু করছো? আপনি ডাকটা এখন কেমন যেন শোনায়। তোমার মুখে তুমি ডাকটা আমার হৃদয় ছুঁয়ে যায়। এখন থেকে তুমি ডাক ভিতর থেকে আসে না। আপনি এখন আমার কাছে বড্ড অচেনা। আমি যে রাতুলকে চিনতাম, আপনি সেই রাতুল না। বাজে কথা বলো না তো, বাদ দাও, তোমার যা খুশি দেখো, তাও প্লিজ স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। তনিমার সকালে ঘুম ভাঙলো, দেখে জানলা ভেদ করে সোনালি রোদ রাতুলের মুখের উপর পড়ে মুখটা ঝলমল করছে। তনিমা এক দৃষ্টি থেকে রাতুলের
দিকে তাকিয়ে থাকে আর ভাবে কি মায়াবী মুখ, এই মুখে এত শয়তানি আর এত হিংস্রতার লুকানো। তনিমা রাতুলের গালের উপর হাত রেখে মনে মনে চিন্তা করে, সকালটা কত সুন্দর, এই সুন্দর মিষ্টি সকালের মতো আমার জীবনটাও যদি সুন্দর হতো কতই না ভালো হতো। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজার বাইরে থেকে ছোট ছোট হাতের দরজার উপর ঠক ঠক আওয়াজ দিচ্ছে আর বলছে, বাবাই দরজা খুলুন। তনিমা রাতুলকে ডেকে তুলে, রাতুলকে দরজা খুলে রাইমা ঘরে আসেন। বাবা, উনি কে? উনি তোমার ছোটো মা। ও, তোমার কি হয়? রাতুল চুপ করে থাকে। কেন এই ছোট্ট বাচ্চাটার সাথে এমন করলেন? কোনো মেয়ে চায় না স্বামীর ভাগ দিতে, বড় আপাও চাইবে না স্বামীর ভাগ দিতে, আবার আমিও চাই না স্বামীর ভাগ দিতে। তুমি যদি চাও আমি রিমাকে তালাক দেবো। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স দাও। আত্মসজ্জা, আপনার কি কলিজা বলতে কিছু নেই? ওনার অপরাধ কি? রাইমার বা অপরাধ কি? আপনি আমাকে ডিভোর্স দেন, আমি আমার রাস্তা দেখে নেব। তাও চাই না এভাবে কারো সংসার ভাঙতে। চুপ, বলছি না তোকে আমি ভালোবাসি। তুই কোথাও যাবি না। বেশি চালাকি করার চেষ্টা করলে তোর বাপ মার ক্ষতি করে দেব। তনিমা ভয়ে চুপসে যায়। গরিব ঘর থেকে জন্ম নেওয়া কি অন্যায়? যে যখন যেভাবে খুশি বাজাতে চায়, না পাওয়া যায় পরিবারের সামনে নিজেকে কোনো শক্তি থাকে। আজকে একটু লেখাপড়া হলে না হয় কিছু একটা ভাবতাম, এই আজাব নিয়ে কি সারা জীবন থাকতে হবে? এই কি ভাবছো? না কিছু না। বলেছিলাম আমি কি বাপের বাড়ি যেতে পারবো না? না, যখন আমি বলবো তখনই যাবে। কেন যেতে পারবো না? আমি তোকে যেতে দেই আর তুই ওখানে গিয়ে ছাগলের মতো খামিয়ে দিবি আর আসতে চাইবি না। এটা আমি ভালোভাবে বুঝতে পারছি। এখন যেতে পারবি না মানে? বলে রাতুল রাইমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে দিনের মনে দিন যাচ্ছে। তনিমা মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। রাতুল ঘর থেকে বের হতে দেরি, রিমার মুখ চালু হতে দেরি না। রিমা যত তনিমাকে গালি দিতে পারবে ততই যেন তার মনে শান্তি পায়। তনিমার চোখের পানি এখন আর কাউকে দেয় না। রিমা নিজের সংসার নিজের হাতে রেখেছে, সব আগের মতোই আছে, শুধু তনিমা ফেলনা জিনিসের মতো পড়ে থাকে। 3 মাস পর তনিমা বুঝতে পারে তনিমা প্রেগনেন্ট। রাতুলকে বিষয়টা জানালে রাতুল প্রচুর পরিমাণে খুশি হয়, যে এই খুশি রাইমা হওয়ার সময় হয়নি। রিমা তনিমার কথা শুনে জ্বলে ওঠে একাকার। তুমি এভাবে খুশি হচ্ছ? মনে হচ্ছে প্রথমবার বাবা হবে। এই তোর সমস্যা কি? সব কিছুতে এত বাগড়া দিলে না হয়। রিমা আবার চিন্তা করে, অনেক হয়েছে আর না, কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। কিভাবে কি করা যায়, কিভাবে এই বাচ্চাটাকে নষ্ট করা যায়? রাতুল মনে মনে ভাবে, এখন তো তনিমাকে বেড়াতে যেতে দেওয়া বা কখনো ছেড়ে দেওয়ার কথা চিন্তা করবে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও কিছু করার সাহস থাকবে না। তনিমা, এখন তুমি তোমার বাবার বাড়ি যেতে পারো। এখন আমি শক্ত করে বাঁধতে পেরেছি, এখন কিছু করব না। এই জন্য কি বাবার বাড়ি যেতে দিচ্ছ? তুমি কিন্তু বেশি কথা বলছো। তনিমা চিন্তা করে যাই, আগে বাবার বাড়িতে বাবা মা আমাকে কিভাবে গ্রহণ করে সেটা দেখতে হবে। ভাইয়ের উপর ভরসা নেই, ভাই তো পর করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। রাতুল তনিমার বাবার বাড়িতে বেড়াতে যেতে দেয়, তবে নিজে যায় না। রাসেলকে আসতে বলে রাসেল এসে নিয়ে যায়। তনিমা বাড়িতে গিয়ে প্রথমে বাবাকে জড়িয়ে কান্না করে দেয়। ও বাবা, তোমার এবার কি আমাকে দেখে শুনে বিয়ে দিতে পারলে না? এতই বোঝা ছিলাম আমি? একটা মেয়ের সংসার ভাঙতে পাঠালে, একটা নিষ্পাপ বাচ্চার সামনে অপরাধী তৈরি করে দিলে। ক্ষমা করে দে মা। আমাকে কেন দোষ দিচ্ছিস? আমাকে? আমি কি তোর মাকে কিছু জানাই? লোভী একটা মহিলাকে বিয়ে করছি। তোর মা টাকার জন্য সব করতে পারে। কি বলেন এসব? টাকার জন্য করেছে মানে? ওর জামাই আমাদেরকে বলেছে বিদেশ থেকে আসছে অনেক টাকা পয়সা, তনিমাকে দেখেই ভালোবেসে ফেলেছে। আমরা তো ওর জন্যই বিয়ে দেওয়ার জন্য রাজি ছিলাম। ওপারে টাকার লোভ দেওয়ায় অনেক ওয়াদা বদ্ধ করে, নানা রকম কথা বলে মস্তিষ্ককে ধোলাই করে ফেলছে। না হলে ওর মতো প্রতারকের কাছে মেয়ে বিয়ে দিতাম? আমারও তো জানতাম না ওর বউ বাচ্চা আছে, তাহলে কখনোই বিয়ে দিতাম না। তাতে যতই টাকা থাকুক। তনিমার মা, থাক মা, তুমি আর কথা বলো না। তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে। যাকে পছন্দ করে বিয়ে করেছিলাম তার টাকা ছিল না ঠিকই, কিন্তু সে আমাকে ভালোবাসতো। আমার ভালোবাসায় কোনো ভাগিদার ছিল না, করতে হতো না সতীনের সংসার। তুমি অতিরিক্ত টাকার লোভে ছলচাতুরি করে সবুজের সাথে আমার সংসারটা ভেঙে দাও। কি আবোল তাবোল বলছিস? আমি কেন এসব করতে যাব? কোনো মা কি তার নিজের মেয়ের সংসার ভাঙে? চুপ করো মা। আমি সবাই শুনেছি তুমি সবুজকে পছন্দ করতে না, কারণ ছিল ও বেকার। বেড়াতে আসলে তুমি ওর সাথে কেমন ব্যবহার করতে, তাও তো চোখে দেখেছি। কয়টা দিন ধৈর্য ধরলে কী হতো? ও আমাকে বলেছে ও আমাকে নিয়ে যাবে। তো কি সারা জীবন আমি বেকার জামাইকে কাঁধে নিয়ে ঘুরতাম? আর আমি কি করছি? ওর ভাইয়েরাই তো তোকে পছন্দ করতো না। রাতে এসে গলায় ছুরি ধরে জবানবন্দি নেয় যে তুই সবুজকে ছেড়ে দিবি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি কি ভেবেছো বলবে আমাকে? শোনো মা, আমি সবই জানি। তুমি ওর ভাইয়ের সাথে হাত মিলিয়েছো যাতে ওরা আমাকে ভয় দেখায়, ডিভোর্স দিয়ে যায়। সবুজ আমাকে বারবার বলেছিল, তনিমা তুমি ভুল করছো, রাতের ঘটনার সাথে আমি জড়িত না। আমি আজ বেকার, কাল আমার টাকা পয়সা হবে। চেষ্টা
তো করতেছি, আর আমি তো মূর্খ না, একটু সময় দাও প্লিজ। তুই তাহলে ছাড়লি কেন? গা কামড়ে থাকতি। ওরা আমাকে ভয় দেখিয়েছে, যদি সবুজকে না ছেড়ে দেয় তাহলে সবুজকে মারধর করবে আর সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে। আমি ওকে বাঁচানোর জন্য এতদিন বুকে পাথর চাপা দিয়ে ডিভোর্স দিই। আমি যদি তখনই বুঝতাম এটা পুরোটাই তোমার চাল, তাহলে কখনোই এমন ভুল করতাম না। কিন্তু যখন জানতে পেরেছি সব ঘটনা তোমার সাজানো, তুমি সিনেমাকে হার মানিয়েছ। অনেক দেরি হয়ে গিয়েছে। তনিমার কথাগুলো শুনে তনিমার বাবা তনিমার মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি এত কিছু ঘটিয়ে ফেলেছো আর আমার কাছে মিথ্যে নাটক সাজিয়েছো। আমি নিজেই সবুজের সাথে বিয়ে দিয়েছিলাম আর তুমি কিনা ছিছি। ফ্ল্যাশব্যাক। তনিমা যখন ক্লাস 9-এ ছিল, নতুন ওদের বাসায় সবুজ এসে প্রাইভেট পড়াতো। আরও আশেপাশে যে ছেলেমেয়েরা ছিল সবাই সবুজ পড়াতো। কিছুদিন পরে তনিমার সাথে ভালোবাসার একটা সম্পর্কে জড়ায়। সবুজ তনিমার বাবার কাছে বিয়ের প্রস্তাব লাগলেও তনিমার বাবা রাজি ছিল। তখন সবুজ বেকার ছিল, তাই নিজের মেয়ের বিয়ের খরচ নিজেই বহন করে, নিজেই তনিমার জন্য লাল বেনারসি কিনে দেয়। এভাবে তনিমার নতুন জীবন শুরু। সবুজ মাঝে মাঝে আসতো বেড়াতে, চাকরি হলে তনিমাকে নিয়ে যাবে এখান থেকে। তবে তনিমার মা এই বিয়েতে বিন্দু পরিমাণ রাজি ছিল না। তাই 1 বছর যেতে না যেতে ছলচাতুরি করে তনিমার সাথে সবুজের ডিভোর্স করিয়ে নেয়। পুরনো স্মৃতিচারণ করে কোনো লাভ হবে না, যা হয়েছে হয়েছে। তুই রাতুলকেও ছেড়ে দে, এসবে জড়িয়ে লাভ নেই। তোকে আমি ভালো ছেলে দেখে আবার বিয়ে দেবো। হা হা, কত সহজে তুমি একটা সম্পর্ক ভাঙার কথা বলছো। আমি গর্ভবতী, এখন কি চাইলেও সম্ভব? পারবে আমার সন্তানকে খাওয়াতে? তুই ছেড়ে চলে আয়, বাচ্চা নষ্ট করে বললো। মা, তোমার মুখে কি কোনো কথাই বাদে না? কথা বাঁধবে কেন? দোষের কি বলছি? অভাবের সংসার, নিজেরা খেতে হিমশিম খাই, তাও আবার পেট চাই, কীভাবে চালাবো? তার চেয়ে বরং তুই তোর বাচ্চাটাকে নষ্ট করে ফেল, তারপর ওকে ডিভোর্স দিয়ে চলে আয়। তনিমা আর কোনো উত্তর দেয় না, চোখের পানি মুছতে শুরু করে রুমে গিয়ে শুয়ে কাঁদতে থাকে। তনিমার আসার কথা শুনে তনিমার ছোটো বোন তৃষা বিকেলে আসে তনিমাকে দেখতে। কিরে আপা, কেমন আছিস? এই তো আছি। তোর কি খবর? আমি আছি ভালোই, কিন্তু শুনলাম তোর কপাল নাকি আবার পুড়ছে, তোর ঘরে নাকি সতীন আছে। তুই কি আমাকে দেখতে এসেছিস নাকি আমাকে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে? নুনের ছিটে কোথায়? জানার জন্য বললাম আর কি। তোর তো সতীনের সাথে তোর মিলে ঝগড়া করে না? কিভাবে খাবি? একসাথে থাকা তো সম্ভব না। শোন, বাচ্চা কাচ্চা হওয়ার আগে তুই ভাইয়াকে ছেড়ে দিয়ে আয়। তৃষা, তুই থামবি? কোথায় একটু সান্ত্বনা দিবি তা না করে তুই আমাকে নিয়ে মজা নিস। বারবার ছেড়ে দেওয়ার কথা বলে তুই আর মা, তোরা কেমনে বুঝিস না আমি গর্ভবতী? তোরা কেউ কি নিবি আমার আর আমার বাচ্চার দায়িত্ব? কি বলিস তুই এসব? তুই মা হবি? এমন বেকুবের মতো কাজ করছো কেন? আমি কি করছি? তোরা এতদিনে কেউ একটাবার খোঁজ নিছোস? তুই ফোন দিয়ে একবার জিজ্ঞাসা করছিস কেমন আছি, কীভাবে আছি? তোরা তো চেয়েছিলি ঘাট পোজা থেকে নামাতে। আমি বাড়ি দেখে বিয়ে দিছে, আজ সবার মন্দ কথা নিন্দা কথা সব আমি ভোগ করি। আসলে আমি আমার সংসার নিয়ে খুব ব্যস্ত, জানিস। থাক, তুই তোর শ্বশুরবাড়ির এখন গুণগান আর সুখের কথা বলে আমাকে আর যন্ত্রণা দিস না। মা ষড়যন্ত্র করে আমার সংসারটা নষ্ট করে ফেলেছে। সবুজের তো ভালো একটা চাকরি হয়ে গেছে, বিয়েও করেছে আবার, আর এদিকে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। হেরে গেলাম আমি জীবনের কাছে, টাকার কাছে মা বিক্রি করে দিল। আর কয়টা দিন অপেক্ষা করলে কি হতো? আপা, তুই সবুজের ব্যাপারে এত খবর কই পাইছিস? সোহানিকে ফোন দিয়েছিল, ও আমাকে সব বলছে। তুই নিজের বোন হয়ে তো একদিনও খোঁজ নিতে পারিসনি, কিন্তু সোহানি বান্ধবী হয়ে প্রায় খোঁজ নিত। ও, তুই এখন কি করবি জানি না, তবে এইটুকু জানি বাচ্চা নষ্ট করব না। তারপর আস্তে আস্তে চেষ্টা করব কিছু একটা করার, আর এখানে কিছুদিন থাকবো। রাতে তৃষার স্বামী আসে বেড়াতে। তৃষা অস্থির হয়ে তার যায় তার স্বামীকে কিভাবে খাওয়াবে, যত্নআত্তি করবে। তনিমাকে দেখানোর জন্য এমন ভাব করেছে যে তৃষা মনে হয় যেন তনিমা তৃষার স্বামীর মিলনে নতুন আসছে, নতুন জামাই ভুল ত্রুটি হলে অনেক বড় ক্ষতি হবে। তনিমা এসব দেখে যেন বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব করছে। ইচ্ছে করছে মন খুলে চিৎকার দিয়ে কান্না করতে, কিন্তু কোনো উপায় নেই। সবটা মুখ বুঝে সহ্য করে নিতে হবে। তনিমা কাঁদতে না চাইলেও চোখ যেন না কেঁদে শান্ত হয় না। আপা দেখ, মিলন কতদিন কিছু নিয়ে আসছে, আজকে সবাই ভালো মন্দ খেতে পারবি। এসব কি বলছিস তৃষা? আমরা কি খারাপ খাই? আর তুই মিলনকে নিয়ে এমন ভাব শুরু করছিস, মনে হচ্ছে মিলন এ বাড়িতে নতুন বেড়াতে আসছে। কেন আপা, তোর হিংসে লাগছে? বাজে কথা বলিস কেন? আমার হিংসে লাগবে কেন? না লাগতে তো বলতেই পারো, তোর জামাই তো আসলেও না। আবার তোর আগের বর তো তো বলার বাইরে আনবে কি? আরে আমাদের অন্ন ধ্বংস করছে। দয়া করে থামতিসা, আর বলিস না, বারবার কাটা ঘায়ে নুনের ছিটা দিস না। ছোটো বোন কোথায় বড় বোনকে সাহায্য করবি তা না, বারবার খোঁচা দিতে আসছিস। তুই যদি এমন করে বলিস তাহলে বাইরের লোকেরা কি বলবে? তিশা কোনো উত্তর না দিয়ে ভেঙচি কেটে চলে যায়। তনিমা মনে মনে ভাবে, নিজের মায়ের পেটের বোন এমন হয়? মা যেখানে, এমন বোন তো তা তো আরও দূর।
বাঁচতে হলে নিজেকে সব সামলে নিতে হয়। অনেক দিন হয়ে গেল তনিমা বাড়িতে নেই। রিমা আগে কয়েকদিন খুব শান্তশিষ্ট ছিল, কোনো ঝামেলাই ছিল না। আজকে রাতুলের মেজাজ ফুরফুরে দেখে রিমা সাহস নিয়ে কাছে গিয়ে বলে, একটা কথা বলা ছিল। বলো, শুনতে পাচ্ছি। বলছে, তুমি আমাকে কেন পছন্দ করো না? কেন তুমি দ্বিতীয় বিয়ে করতে গেলে? বিয়েটা করাটা কি বেশি প্রয়োজন ছিল? আমি না হয় খারাপ, কিন্তু মেয়েটা কী করছে? মেয়েটার কথা ভেবে তো এসব প্রশ্ন করে মুড নষ্ট করতে আসছো আমার? না, তবে আমি জানতে এসেছি আমার অন্যায় কী, কেন তুমি আমাকে পছন্দ করো না। দেখো, বারবার এক কথা বলে মাথা নষ্ট করিস না। ভালোই ভালো বললে তোমার কানে যায় না। কেন বিয়ে করেছো? আবার কি দরকার ছিল তোমার? কিসের অভাব দিয়েছি আমি? রাতুল রিমার উচ্চ গলার কথা শুনে মেজাজ আর ঠিক রাখতে পারেনি। বসা থেকে উঠে রিমার চুলের মুঠি ধরে বলে, তোকে বিয়ে করছি এটাই তোর কপাল। না হলে তোর মতো কালীকে কে বিয়ে করতো? না আছে চেহারা, না আছে গঠন, তারপর সারাদিন মানসিকভাবে যন্ত্রণা দিতি। শোন, আমাকে আর কখনো এইসব প্রশ্ন করবি না, তাহলে তোর খবর আছে। বলে রাতুল রিমাকে নিচে ফেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রিমা কাঁদতে কাঁদতে বলে, আমিও দেখব এই সংসার কতদিন হয়, কতদিন তোমার ওই সুন্দরী বউকে নিজের কাছে রাখতে পারো। আমিও দেখব শেষ পর্যন্ত যদি কেউ তোমার পাশে থাকে তাহলে এই রিমাই থাকবে। তোমরা কি ঘরে শান্তি লাগা ভালো লাগে না বড় বউ? কী দরকার ছিল এসব প্রশ্ন করে? ছেলে মানুষ রাগ বেশি বোঝে। তোমাকে তো কোনো দিক দিয়ে কম দিচ্ছি না, তাহলে এত জেদ কেন তোমার? পারোনি তো নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখতে, এখন আসছে বড় বড় কথা বলতে। মা থামুন তো, আজ আপনার জন্য এসব হয়েছে। আপনি আপনার ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছেন। আমার নামে সব সময় আপনার ছেলের কাছে খারাপ খারাপ কথা বলতেন। আপনার ছেলেটার মাথাটা আপনি চিপে খেয়েছেন। আপনি দেখে দ্বিতীয় বিয়ে করতে সাহায্য করছেন, না হলে কখনোই আপনি ওই মেয়েকে ঘরে তুলতেন না। আদরের একটা ছেলে লাই দিয়ে বাদরের মতো ছেড়ে দিয়েছেন। ছেলে এমন বড় হয়েছে, ছেলের সাথে কি পারা যায়? তুমি এখন আমার সাথে ঝগড়া না করে ভালোভাবে কীভাবে পথের কাঁটা সরানো যায়, নিজের সংসার আর স্বামীকে আঁচলে বাঁধতে শেখো। সেটাই করব। তার জন্য যতদূর আমাকে যেতে হয় যাব। অনেক দিন হলো তনিমা বাড়িতে নেই। রাতুল তনিমাকে ফোন দেয় যেন রাসেলকে নিয়ে তনিমা চলে আসে। না, আমি যাব না। যাব না মানে কি? যাব না মানে যাব না। মানে আর কয়দিন থাকতে চাও? যদি বলে সারা জীবন? মাথা গরম করবে না তনিমা। কালকের দিন আর পরশু দিন চলে আসবে। আর না হলে কী করবেন? আমি নিজে গিয়ে ট্রেনে হ্যাচড়ে দিয়ে আসবো। আর শোনো, তোর পেটে আমার সন্তান, সুতরাং পাগলামি করিস না। তোর বাবা মা তোকে কখনোই দেখবে না। আমার মেজাজ গরম করিস না, তাহলে তুই আমার খারাপ রূপটা দেখবি। কথাটি মনে থাকে যে রাখছি। রাতুল ফোন কেটে দিলে তনিমার মা তনিমাকে জিজ্ঞাসা করে, কে ফোন দিয়েছে? রাতুল কি বলছে? কবে নিয়ে যাবে? পরশু যেতে বলছে। আমি না করে দিয়েছি, বলেছি যাব না। বললেই হলে যাবি না? বিয়ে হয়েছে তার মানে রাতুল তোর স্বামী, তোর পেটে আবার ওর বাচ্চা। তুই এখন পাগলামি রাখ, যা হওয়ার হয়ে গেছে। যদি বাচ্চা নষ্ট করিস তাহলে এখানে রাখবো, না হলে বিদায়। আর যদি চাও বাচ্চা পৃথিবীতে আসুক, তাহলে নিজের সংসার নিজে বুঝে নিতে শেখো। শক্ত করে সংসারের স্বামীকে ধরে রাখো। নিজের সুখের জন্য অন্যের সংসার ভাঙবে তো কী করবি শুনি? তনিমা কোনো জবাব না দিয়ে চুপচাপ রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে। তনিমার বাবা কাজের কারণে ঢাকায় চলে যায়। বাড়িতে যে একটু ভালো করে খোঁজখবর রাখবেন সেই উপায় নেই। খুব সরল ও নরম মনের মানুষ, এত প্যাঁচ তার ভিতরে ঢোকে না। আর তনিমা মাও ওর বাবার কথায় তেমন গুরুত্ব দেয় না। এর জন্য তিনি এইসবের মধ্যে আসে না। রাতুলের কথা মতো তনিমা না গেলে রাতুল রাসেলকে ফোন দেয়। রাসেল, তোমার বোনকে আমি আরও 2 দিন আগে আসার কথা বলেছিলাম। তুমি এখনও ওকে নিয়ে আসছো না কেন? এখন আমাকে যেতে বাধ্য করো না। তনিমা তো যেতেই চাইছে না। আর কিছুদিন? আর একদিনও না, আজই তুমি ওকে নিয়ে আসবে। না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাসেল বাসায় গিয়ে তনিমাকে বলে, রেডি হয়ে নে, আজই তোকে দিয়ে আসবো। কোথায়? কোথায় আবার? তোর শ্বশুরবাড়িতে। আমি যাব না। আমি গেলে বাড়িতে অশান্তি হয়। তুই এখানে থাকলে আমাদের বাড়িতে অশান্তি হয়। তাই দয়া করে তুই তোর জায়গায় যা। তনিমা রাসেলের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে দ্রুত বেরিয়ে নেয়। রাস্তায় যেতে যেতে তনিমা রাসেলকে জিজ্ঞাসা করে, ভাই, আমি এতই পর হয়ে গেছি, তোরা জেনে শুনে আমাকে বাঘের গুহে ছেড়ে দিয়ে আসছিস? রাসেল কোনো উত্তর দেয় না, শুধু চুপ করে শুনে যাচ্ছে। তনিমা রাসেলের থেকে কোনো প্রতিউত্তর না পেয়ে নিজেই চুপ হয়ে যায়। রাসেল তনিমাকে রেখে আসার সময় বলে, ভালো থাকিস বোন। এবার তনিমা উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে আর নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে আর মনে মনে বলে, আজাবের মধ্যে রেখে বলে যাচ্ছ, শান্তিতে থাকিস। কিরে, কিছু বলবি না? আসতে পারো। রাসেল রাতুলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। তনিমা বসে বসে কাঁদতে থাকে। হঠাৎ রাতুল এসে বলে, তোর খুব সাহস বেড়েছে তাই না? এত সাহস কই থেকে আসে? মানে কি বলতে চান আপনি? মানে তুমি এখনও বোঝো না? রাতুল তনিমার গাল চেপে ধরে বলে, কি সাহস তোমার? তুমি আমার বাচ্চা পেটে নিয়ে আমাকে ছেড়ে যাওয়ার কথা
চিন্তা মাথায় আনো কীভাবে? আমি তোমাকে কি কোনো কষ্ট দেই? সবসময় চেষ্টা করি তোমাকে সুখে রাখার, তাও তুমি আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করো? এমন সুখে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তনিমা ঠাস করে একটা তনিমার গালে রাতুল থাপ্পড় বসিয়ে দেয়। তনিমা ছিটকে গিয়ে খাটের সাথে বাড়ি খায়, সাথে সাথে কপাল কেটে রক্ত বের হওয়া শুরু করে। তনিমা চিৎকার দিলে রিমা আর রাতুলের মা দৌড়ে আসে। রাতুলের মা রাতুলকে না থামিয়ে বলে, দে আরও দুটো থাপ্পড় দে, বাপের বাড়ি থেকে খালি হাতে এসেছে, তাও মুখে বড় বড় কথা। মা তুমি এখান থেকে যাও তো, আমাদের মাঝখানে কথা বলো না। রাতুলের মা রাতুলকে ধমকে শুনে সেখান থেকে রিমাকে টানতে টানতে রিমার ঘরে নিয়ে যায় আর বলে, এই বেডি তুই ওইখানে হ্যাবলার মতো দাঁড়িয়েছিলি কেন? আমার ছেলেকে তো চেনো, ওকে রেখে না আবার তোকে ধরে। রিমা রাতুলের মায়ের কথা শুনে তাজ্জব হয়ে যায়। কি নিকৃষ্ট মানুষ! ছি! কই মুরব্বি হয়ে গিয়ে মেয়েটাকে ধরবে, তা না করে মজা নিচ্ছে। আমার না হয় সতীন হয়, কিন্তু ওনার আসলে উনি একটা খারাপ মহিলা। তেমন আবার ছেলে হয়েছে, আমার সংসার উনি আগুন দিয়েছে, এখন সেখানে ঘি ঢেলে ভালো সাজতে চাইছে। রাতুল তনিমাকে ফেলে রেখে বাইরে চলে যায়। তনিমা কপালে হাত চেপে ধরে, একটু পেস্ট লাগিয়ে দেয়। অনেকক্ষণ রক্ত ঝরার পর নিজে নিজে বন্ধ হয়ে যায়। তনিমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাত 12টা বাজে। তখন রাতুল বাড়িতে এসে দেখে তনিমা ঘুমাচ্ছে, কপালে রক্ত জমাট বেঁধে আছে। রাতুল হালকা পানি দিয়ে মুছে মলম লাগিয়ে দিতে নেয়। এর মধ্যে তনিমার ঘুম ভেঙে যায়। তনিমা রাতুলের সামনে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, থাক, লাথি মেরে গরুদান করার কোনো দরকার নেই। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। না বুঝছেন ভালো হয়েছে, এই ক্ষতর থেকে মনে আপনি আরও বড় ক্ষত তৈরি করছেন। বুঝলাম আপনি এখানে সরি বলে মলম দিয়ে একটা কাটা দাগ মুছে দেবেন, কিন্তু ভিতরে যে কাটা দাগ তৈরি করেছে সেটা কিভাবে মুছবেন? তনিমা তুমি কিন্তু বেশি কথা বলো, তুমি দয়া করে আমাকে রাগিয়ে দিও না। আমি চাই না তোমার সাথে ঝগড়া করতে, আমি চাই তুমি শান্তিতে থাকো আর সবটা মেনে নিয়ে সংসার করো। আমি তোমাকে কখনো অসুখী করব না, আর সুখ তাও আবার আমার কপালে খুবই হাস্যকর। তনিমা প্লিজ বাজে বকা বন্ধ করো, আমি খাবার আনতেছি, খেয়ে নাও আর মাথা গরম করো না। এতে তোমার ক্ষতি, আমারও ক্ষতি, সাথে বাচ্চাটারও ক্ষতি। তনিমা কথা না পারে খুব বিরক্ত নিয়ে রাতুলের দিক থেকে মুখ সরিয়ে নেয়। তনিমার কোনো ইচ্ছে করছে না রাতুলকে ধরে রাখার আর রাতুলকে পাওয়ার জন্য কারো সংসার ছিনিয়ে আনা। তনিমা সিদ্ধান্ত নেয় মনে মনে, আজ হোক কাল হোক বন্দিখানা থেকে মুক্ত হবে। আজ তনিমার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। রাতুল খুশিতে আটখানা। মেয়েটার গায়ের রং দুধে আলতা হয়েছে, মনে হয় কোনো একটা পরী মেয়ে। নাম রাখা হয়েছে রিশা। রাতুল রিশাকে নিয়ে একটু বেশি মাতামাতি করতো, যেটা রাইমাকে নিয়ে করতো না। এটা রিমা মোটেও সহ্য করতে পারতো না। রিমা নিজেও আর নিজের মেয়ের এমন অবহেলা থেকে কষ্টে পাথর হয়ে থাকতো। রিমা চিন্তা করে, আর কতদিন এভাবে চলবে, কতদিন সহ্য করবে? আমি এতদিন অবহেলা ছিলাম, না হয় সহ্য করেছি, কিন্তু নিজের মেয়ের অবহেলা কিভাবে সহ্য করব? রিমা এবার কঠিন পদক্ষেপ গ্রহণ করে, তাতে যা হওয়ার হয়। রিমা কিছুদিনের জন্য বাপের বাড়ি যায়। মা আর কতদিন এমন সহ্য করতে পারবো তুমি বলো তো? কী আর করবি, নিয়তি ছিল। তুই এক কাজ কর, রাইমাকে নিয়ে চলে আয়, ওকে ছেড়ে দে। না মা, এটা কি বলো? একটা মেয়েকে এইভাবে নিজের জন্য বাবা ছাড়া করব? আর রাতুল আমার স্বামী, ওর জন্য আমি আমার সর্বোচ্চ লড়াই করব, তাতে আমার যতটা নিচে নামতে হয় নামবো। আমি ওর প্রথম স্ত্রী, আমার অধিকার বেশি, আমার সন্তানের অধিকার বেশি, তবু নিয়তিকে মেনে নে। শোনো মা, তুমি যতটা সহজে বলছো, আমার জন্য রাতুলকে ছাড়া সম্ভব নয়। এর আগে যখন বলেছি তখন তো তোমরা আমাকে ছাড়ার কথা বলোনি, তাহলে আজ কেন বলছো আমি আমার অধিকার বিন্দু পরিমাণ ছাড়বো না? তাহলে তুই এখন কি চাস? ফকিরের সাহায্য নেব মানে কালা জাদু? এত জেনে তো আমার কাজ নেই। এগুলো ভালো না রে মা। ওর মাকে নিয়ে এক ফকিরের কাছে যায়। আপনাদের সমস্যা কি? সমস্যা, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, এখন চাই সতীনকে সরাতে। সবার চোখে যেন অসহ্যের মতো হয়, আর সাথে আমার স্বামী শাশুড়ি এতটাই খারাপ ব্যবহার করুক যাতে নিজেই এই বাড়ি ছাড়তে বাধ্য হয়। আচ্ছা, যা তোর কাজ হবে। এই যে তাবিজ তোমার জাত করে দিয়েছি, সব ঠিকভাবে পালন করবি। রিমা তাবিজ নিয়ে বাড়িতে আসে, এসে ফকিরের দেওয়ার মতো সব ঠিকঠাক করে নেয়। আচ্ছা, আপনি বাজারে গেলেন, বাবুর জন্য একটা ফিটার কিনে নিয়ে আসবেন, আবার ভুলে যাইয়ে না। আপনি কিন্তু মাঝে মাঝে সব ভুলে যান। কি বললি? মুখে খুব কথা ফুটেছে, আমি ভুলি নেই। তোর এত সাহস হলো কীভাবে আমাকে এত বড় কথার? কি হলো, কথা বলছিস না কেন? চুলের মুঠি ধরতে লাগছে, ছাড়ুন। কি বলছি আমি? যার জন্য আপনি হঠাৎ করে এমন রেগে গেলেন? তুই আবার আমাকে প্রশ্ন করছিস? তোর মেয়ের জন্য কিছু আনবো না, দেখি তুই কী করিস। তনিমা বেশি কথা বাড়ায় না, চুপ করে থাকে। রাতুল অনেকক্ষণ একা একা তনিমার সাথে চিল্লাচিল্লি করে হাঁপিয়ে গিয়ে বিছানায় চুপ করে বিছানায় বসে থাকে। তনিমা অবাক করে দিয়ে বলে, সরি তনিমা। অভিমানী মুখ নিয়ে তনিমা একটু মুখটা ঘুরিয়ে নেয়, কিন্তু রাতুল এতে প্রচুর রিয়াক্ট করে ফেলে। কী সমস্যা তোর? তোর কাছে ক্ষমা চেয়েছি, তাই হাতির পাঁচ পা দেখেছিস? তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলি। তনিমা দেখতে পায় রাতুলের
চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। তনিমা প্রচুর ভয় পেয়ে যায়। ভয়ে তনিমা আর কোনো কথা বাড়ায় না। কিছুদিন পর রাতুল তনিমার প্রতি একটা অনীহা তৈরি আসে। তনিমাকে রাতুল ছোট ছোট বিষয় নিয়ে গায়ে হাত তুলত। রাতুলের অল্পতে মাথা গরম হয়ে যেত। রাতুল নিজেও ভেবে পায় না কীভাবে কী হয়ে যায়, এত অল্পতেই কেন মাথা গরম হয়ে যায়। চাই না তনিমাকে মারতে, চিল্লাচিল্লি করতে, তাও এমন হয়। রাতুল তনিমার সাথে খারাপ ব্যবহার করে, আবার কিছুক্ষণ পর ক্ষমা চাইতো। কিন্তু সমস্যা হলো, ক্ষমা চাইতে গিয়ে তনিমা যদি ক্ষমা করতে দেরি করতো তাহলে রাতুল আবার মাথা গরম করে তনিমার উপর চিল্লাচিল্লি করতো। তনিমার অসহ্য হয়ে বাপের বাড়িতে চলে আসে। রাতুল এবার আর বাধা দেয় না। রিশার বয়স যখন 6 মাস, তনিমা বাবার বাড়িতে গিয়ে 2 মাসের মতো থাকে। কিন্তু তনিমার মা আর ভাই তনিমাকে রাখতে চায় না। রিশা সারাদিন কান্না করতো, যেটা তনিমার মা সহ্য করতে পারতো না। এদিকে তনিমার বাবা প্রচুর অসুস্থ হয়ে পড়ে। এবার তনিমা কোনো উপায় না পেয়ে নিজের থেকে রাতুলকে বলে নিয়ে যেতে। কেন নিয়ে যাব? তোকে তো ছেড়ে যাওয়ার জন্য লাফাচ্ছ। দেখো কি করুণ অবস্থা তোমার বাবার। আমার এখানে, আমি মনে করি ওখানের থেকে ভালো থেকো। তাও গায়ের জোর দেখিয়ে ওইখানেই থাকো তুমি। অনেক তো কথা শুনালেন, এখন কি আমাকে নিতে আসবেন? আমি রাস্তায় মরে দাঁড়াবো, তুমি এখানে আসো। আমি একা কিভাবে যাব? দেখো এত কিছু জানি না, কিভাবে আসবো। আমি তোমাদের ওখানে যাব না, তুমি আস্তে আস্তে রিশাকে নিয়ে আসো। আর রাস্তায় তো বেশি না, সামনে তো আমি আসছি। আচ্ছা আসতেছি। তনিমা ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে যাওয়ার জন্য। তখন তনিমার বাবা বলে, মারে সাবধানে থাকিস, একদিন তো সুখ হবে। কখনো কখনো মারা যায়, জানি না, দোয়া করি। বাবা এভাবে বলো না, সুখ কপালে না থাকলে কখনো ছিনিয়ে আনা যায় না। যা আল্লাহ নাম করে দিয়েছে, জানি না আর কখনো দেখা হবে কি না। বাবা এভাবে বলো না, কিচ্ছু হবে না তোমার, আসছি আমি। তনিমা রাতুলকে ওদের মোড়ের থেকে নিয়ে যায়। অনেক দিন পর রিশাকে পেয়ে রাতুল যেন ঠিক আগের মতো হয়ে যায়। কিন্তু রিমা তনিমাকে দেখেই চোখ যেন গোল গোল হয়ে যায়। তুই আবার এসেছিস এত অত্যাচারের পর? তোমার ইচ্ছে করে এ ঘরে ভাত খেতে? তনিমা চুপ করে থাকে। রাতুল রিমাকে ধমক দিয়ে বলে, তোর কি অশান্তি ছাড়া ভালো লাগে না? তনিমা আশাতে, তোরে কি আমি কোনো কষ্টে রাখছি? চেষ্টা তো করি দুজন দুজনকে সমান রাখতে। রিমা মনে মনে বলে, অশান্তি ঘরে বয়ে এনে বলে অশান্তি ভাল লাগে না, আবার সমান চোখে দেখে। তোর চোখ সমান থাকলে তো সমান চোখে দেখবি। রিমা ঘরে গিয়ে চিন্তা ভাবনা শুরু করে, না এভাবে হওয়ার হচ্ছে না। এবার রাতুলের উপর নয়, তনিমার উপর কিছু একটা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও ভাঙে না। তনিমার রুমে গিয়ে দেখে রুম একদম গুছানো ফিটফাট। তখন তনিমা মনে মনে ভাবে, রাতুল যতই খাবার ব্যবহার করুক, আমার সাথে করুক, আসলে ও আমাকে ভালোবাসে। কিন্তু হবে এই ভালোবাসা দিয়ে যে কোনো ভালোবাসায় কোনো শান্তি নেই। তনিমার শাশুড়ি তনিমাকে দেখে মুখ ভেঙচি কেটে ওদিকে মুখ ঘুরে বলে, এমনকি রিশাকে তার নাতনি তার দিকে ফিরেও তাকায় না। তনিমা মনে মনে ভাবে, থাক, নিজের আপন মাই যখন তারাই পর করে দিছে, আর এ তো সতীনের সংসার টিকে থাকতে হলে সহ্য ক্ষমতা আরও বাড়াতে হবে। সামনে দাঁড়িয়ে রাতুল হাতে তুলি দিয়ে বলছে, কী ভাবছো? না কিছু না, জানো তোমাকে খুব মিস করছি। কিন্তু আমি জানি না আমার যে কী হয়ে যায়। এই তোমাকে মনে করি, আবার কতক্ষণ পর তোমার উপরেই রেখে যাই, আর মনে পড়তো না। আমাকে না হয় মনে পড়ে নেই, কিন্তু মেয়েটা রিশার কথা মনে পড়তো, কিন্তু বললাম কি যে হতো। থাক, আর বলতে হবে না। তুমি ভুল বুঝছো তনিমা, সঠিক ভুল এসব জেনে লাভ নেই। আমার জীবন ক্ষতিতে পরিপূর্ণ। তো মাসখানেকের মধ্যে তনিমার শরীর ভাঙতে শুরু করে, আস্তে আস্তে শুকিয়ে যায়। তনিমা ছিল লাল টুকটুকে ফর্সা, কিন্তু মাসখানেকের মধ্যে তনিমার এমন অবস্থা হয়, তনিমার আগের চেহারায় বোঝাই যায় না। তনিমার শরীর যেন শক্তি পায় না। রাতুল সবসময় তনিমার খেয়াল রাখতো, কিন্তু খেয়াল রাখলে কী হবে? রাতুল কখনো ডাক্তারি কবিরাজি কারো কাছেই নিয়ে যেত না। আগে রিমা তনিমাকে সারাদিন গালিগালাজ করতো, কিন্তু এখন রাতুলের মাও তনিমাকে গালিগালাজ করে। রিশাকে পর্যন্ত চোখে দেখতে পায় না, সারাদিন তনিমাকে কথা শোনাতো। রাতুলকে বললে রাতুল ঝামেলা করবে, তাই তনিমা রাতুলকে এসব নিয়ে কিছুই বলতো না। তনিমা অসুস্থ শুনে তনিমার বাবা রাসেলকে পাঠায় তনিমাকে নেওয়ার জন্য। রাতুল তনিমাকে যেতে দেয়, কারণ রাতুল জানে তনিমার বাবা খুবই ভালো মানুষ, তনিমাকে যেভাবেই হোক সুস্থ রাখবেন। তনিমার বাবা নিজের অসুস্থতাকে লুকিয়ে মেয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করছেন। ডাক্তারের কাছে নিয়ে গেলে রিপোর্ট নর্মাল আসে। কোনো উপায় না পেয়ে তনিমার বাবা কবিরাজের শরণাপন্ন হয়। আপনার মেয়ের ক্ষতি করা হয়েছে, যাতে ও শুকিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। কি করবে এমন ক্ষতি? কেন, ওর ঘরে কি সতীন নেই? আছে, তাই বলে এমন জঘন্য কাজ? অবাক হওয়ার কিছু নেই, এর থেকে অনেক খারাপ মানুষ আছে। এখন কি করতে পারি? আমরা অনেক গরিব, চেষ্টা করেন যেন অল্পতে পারি। আগে ওর পেট টানতে হবে। তখন কবিরাজ ওনার স্ত্রীকে ডেকে পেট টানলেন, আর ভিতর থেকে কিছু তাবিজ, ঘুরে যাওয়া তাবিজ বের করে এলেন। এই নে, এগুলো ভালো মতো মানলেই হবে, তাহলে সুস্থ হবে। আর তোর সতীনকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকবে, এতে তোমার আর তোমার মেয়ের জন্য মঙ্গল। তনিমার উপর থেকে
ক্ষতির প্রভাব কেটে গেল। তনিমা আগের মতো সুস্থ হয়ে গেল। কিন্তু তনিমার বাবা অসুস্থ হয়ে যায়। ডাক্তার জানায় লিভার নষ্ট হয়ে গেছে, বড়জোর 3 মাস বাঁচতে পারে। তনিমা চিন্তা করে ওখানে গিয়ে লাভ কি, বাবার কাছেই থাকি, আর বাবা চায় আমি ওনার কাছে থাকি। তনিমা রাতুলের সাথে কথা বলে থাকার পারমিশন নেয়, কিন্তু কিছুদিন পর সেটা রাসেল আর তনিমার মায়ের সহ্য হয় না। তাই বারবার তনিমাকে চলে যেতে বলে। তিশাও সেটা বলে, আপা তুই চলে যা, দেখতেই তো পাচ্ছিস সংসারে কত অভাব চলছে, আর এই সময় তুই আর তোর বাচ্চা এভাবে মা আর ভাইকে জ্বালাতন করিস না। তনিমা তিশার কথা শুনে ঘৃণায় চলে যায় আবার রাতুলের কাছে। রিমা তনিমাকে আবার আগের মতো দেখে হতভম্ব হয়ে যায়, বুঝতে পারছে না কী করবে। যত চেষ্টা করছে ততবার হেরে যায়। রিমা তনিমাকে দেখে এবার আর ঝামেলা পাকায় না। তনিমা নিজের রুমে গিয়ে শুধু বাবার কথাই ভাবতে থাকে। বারবার মন বলছে কিছু একটা হবে, কিছু একটা হারিয়ে ফেলবে। মনে অশান্তি যেন মানছেই না। তনিমার মনে শুধু একটাই চিন্তা, আর কয়দিন যদি থাকতে পারতাম বাবার কাছে, পরে আবার যাব, এবার যে যাই বলুক বাবার কাছ থেকে আর আসবো না। কিন্তু তনিমার ভাগ্যটা এতটাই খারাপ, তনিমা যাওয়ার পরের দিনে তনিমার বাবা মারা যায়। 2 দিন পর তনিমার চাচাতো ভাই ফোন দেয়। তনিমার চাচাতো ভাই ফোন নাম্বারটা দেখে কলিজা যেন শুকিয়ে আসে। হঠাৎ বাড়ি থেকে ফোন, বাবার কিছু হলো না তো? হ্যালো, হ্যাঁ আপা কেমন আছো, আমার খবর পরে, আগে বল বাবা কেমন আছে। ভাই ফোন অফ তোর। ফোনে কাউকে পাইনি খোঁজ নেওয়ার জন্য। আসলে বৃষ্টিতে কারেন্ট ছিল না, তাই চার্জ দিতে পারিনি। যাই হোক শোনো, চাচা আর নেই, গত পরশু মারা গেছে। বাবা পরশু মারা গেছে? তুই আমাকে জানাসনি? ভাই তোর কি পাষাণ, কি হতভাগী আমি, বাবার মৃত্যু দেখতে পারলাম না। তনিমা খুব তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য রেডি হয়। বাড়িতে এসে তনিমা খুব কান্নাকাটি করে। বাড়িতে যদি কেউ আপন থাকে তাহলে বাবা। তনিমাকে বোঝার মতো আর কেউ থাকলো না। নিমা আবার কঠিন পদক্ষেপ নেয় তনিমার উপর, পুরোপুরিভাবে জিন চালান করে, যাতে তনিমা ভয়ে সবসময় কুঁকড়ে থাকে আর ভয়ে ভয়ে জীবন থেকে শেষ হয়। তনিমা একদিকে বাবার মৃত্যুর শোকে কাতর, অন্যদিকে কালাজাতের প্রভাব তনিমাকে আবার আগের মতো করে ফেলেছে। তনিমার সাথে ইদানিং ভয়ঙ্কর কিছু কাহিনী হচ্ছে, যা তনিমাকে পাগলের মতো অবস্থা। তনিমা এদিকে বাবার মৃত্যুতে শোকে কাতর, অন্যদিকে কালোজাতের প্রভাব। তনিমা সবসময় একটা ভয় নিয়ে থাকতো। খাওয়া দাওয়া সব অফ। রাতে ঘুমালে মনে হতো একটা ছায়া সবসময় তনিমাকে ফলো করে। একদিন রাতে তনিমা মেয়েকে নিয়ে হঠাৎ শুয়ে আছে, হঠাৎ মশারির উপর একটা মেয়ের প্রতিচ্ছবি দেখতে পেল। তনিমা লাফিয়ে ওঠে, ভয় না পাওয়ার চেষ্টা করে সামনে আগানোর চেষ্টা করে, কিন্তু তনিমা সামনের দিকে প্রতিচ্ছবিকে ছোঁয়ার আগে তনিমা অজ্ঞান হয়ে পড়ে। রিশা মায়ের কোনো নড়াচড়া না দেখে জোরে চিৎকার শুরু করে, রাসেল কি এক ঝামেলা ঘাড়ে এসেছে, শান্তিতে ঘুমাতে পর্যন্ত পাচ্ছি না। তনিমা তোর মেয়েকে থামা, আমাদের একটু শান্তিতে ঘুমাতে দে, ঘুমাতে পাচ্ছি না। তনিমার মা অনেকক্ষণ ধরে বলছে তনিমা মেয়েটাকে থামা, কিন্তু তনিমা তো কোনো সারা শব্দ আসছে না। তনিমার মা এবার উঠে তনিমার রুমে যায়। তনিমার মা তনিমার রুমে গিয়ে জোরে চিৎকার দিয়ে বলে তনিমা। রাসেল দৌড়ে এসে দেখে তনিমার অর্ধেক শরীর বিছানায়, অর্ধেক শরীর বিছানা থেকে মশারি, শুধু মশারির জন্য মাথায় আঘাতটা লাগেনি। তনিমা মা রিশাকে কোলে নেয়। রাসেল তনিমাকে বিছানা থেকে নামিয়ে কোলে নিয়ে সামনের রুমে গিয়ে শুয়ে দেয়। অনেক চেষ্টার পরেও তনিমার হুঁশ ফিরছে না। এত রাতে কেউ ডাকলেও তো আর আসবে না। তাও রাসেল হুজুরকে ডেকে পাঠায়। উনি তনিমাকে পানি দিলে তনিমার হুঁশ আসে, তবে কারোর সাথে কথা বলে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। হুজুর শোনো রাসেল, আমার মনে হয় তনিমার ওপর হয়তো জিনের আসর লাগছে, আর না হয়তো কেউ ওপর জিন চালান করছে। তুমি এত বড় কোনো হুজুরের সাথে আলাপ করো, না হলে খুব খারাপ হবে। রাসেল আচ্ছা। হুজুর রাজেশকে ভালো পরামর্শ দিয়ে চলে যায়। তনিমা কিছুক্ষণ পর পর থেমে থেমে কান্না করছে। তনিমার মা সারা রাত তনিমার পাশে বসে থাকে। তনিমার এত অসুস্থতার কথা শুনে রাসেল প্রথমবারের মতো শ্বশুরবাড়ি এসে তনিমাকে নিয়ে চলে যায়। তবে তনিমার মা রাতুলের সাথে তনিমাকে দিতে নারাজ। এরপর অনেক কথা কাটাকাটি হয়, তবুও তনিমার মা তনিমাকে রাতুলের হাতে দেয় না। তনিমা আর রিশাকে নিজের কাছে রেখে দেয় আর অপমান করে পাঠিয়ে দেয়। তনিমাকে ভালো একজন হুজুর দেখানো হয়, তনিমার কিছুটা সুস্থ হয়। তবে হুজুর বলে দিছে এতে তাড়াতাড়ি জাদুর প্রভাব কাটবে না, সামনে আরও সমস্যা হবে, আপনাদের সচেতন থাকতে হবে। আর আমি যা দিয়েছি ওগুলো যদি ঠিকমতো ব্যবহার না করে তাহলে সমস্যা আরও বাড়বে। তনিমার একটু ভালো না হলে রাতুল তনিমাকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তনিমাও যেতে চায়, কারণ মা তনিমাকে দিতে চায় না, আর রিশাকে রাখতে চায় না। রিশাকে বলতে গেলে সহ্যই করতে চায় না। তাই তনিমা নিজের মেয়ের কথা চিন্তা করে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। রাতুল যেদিন আসার কথা ছিল, তনিমা সেই দিনে আবার অসুস্থ হয়ে পড়ে। নাক মুখ দিয়ে রক্ত শুরু করে। তনিমা জোরে জোরে চিৎকার দিতে শুরু করে, মা আমার নাড়ি ভুড়ি সব জ্বলে যাচ্ছে, মা আমাকে বাঁচাও, আর আমি সহ্য করতে পারছি না।
তনিমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিনের মধ্যে তনিমার চেহারা কালো হয়ে যায়। এতটাই খারাপ অবস্থা ছিল, মনে হচ্ছে অনেক দিন না খাওয়া রোগী। রাতুল তনিমাকে নেওয়ার মতো আর সাহস করে না, আর ডাক্তার দেখানোর জন্য কখনোই খরচ দেয় না। তনিমার মা রাতুলকে স্পষ্ট মুখের উপর বলে দেয়, এই যে এতবার মেয়েটা অসুস্থ হয়, তুমি কোনো খরচ দাও না, বারবার শুধু মেয়েটাকে নিতে আসো। রাতুল কোনো উত্তর না দিয়ে চলে যায়। রাতুল চলে যাওয়ার কয়েকদিন পর তনিমার আর খোঁজ নেয় না। এবার তনিমার মা স্পষ্টভাবে তনিমাকে জানিয়ে দেয়, মেয়ে আর তুই দুজনে মরে যা, আর না হয় মেয়ের ভালোর জন্য মেয়েকে ওর বাবার কাছে দিয়ে আয়, আর তুই ওর থেকে চলে আয়, আর একটু বাচ্চার চেষ্টা কর, না হলে তোকে কখনোই বাঁচতে দিবে না, তোর সাথে তোর বাচ্চাকেও মেরে ফেলে। তনিমা গভীরভাবে চিন্তা করে, আমার জন্য মেয়েটা মরে যাবে? আমি তো মেয়েটার কোনো যত্নই করতে পারি না, নিজে উঠে দাঁড়াতে পারি না, ওর কিভাবে খেয়াল রাখবো? তার থেকে ওর বাবার কাছে দিয়ে দিই, ওরাই ভালো থাকুক, আমার মা ভাই ভালো থাকুক, আমার জন্য সৃষ্টিকর্তা যা রেখেছে তাই হবে। তনিমার অবস্থা খুব খারাপের দিকে যায়। সবাই তনিমাকে দেখে বলছে তনিমা আর বেশি দিন বাঁচবে না। তনিমার মা তনিমাকে আবারও বুঝায়, দে তোর মেয়েকে, তুই মরে গেলে ওই শয়তান আর খোঁজ নিবে না, তার চেয়ে ওকে আমরা 10 জনকে ডেকে যার মেয়ে তার হাতে তুলে দিই। তনিমার চোখ থেকে অনবরত পানি ঝরছে। তনিমা আবার নিজেকে শক্ত করে এরপর মাকে জানিয়ে দেয়, তোমাদের যা খুশি করার করো। কিছুদিন পর 10 জন ডেকে রাতুলের হাতে রিশাকে দেয় আর তালাক নিয়ে নেয়। তনিমাকে তালাক দেওয়ার সময় রাতুল খুব কান্না করে, তনিমাকে আবার ভাবতে বলে, কিন্তু তনিমা রুগ্ন গলায় কঠোরভাবে জবাব দেয়, ভাবার কিছু নেই, আমি বাঁচি বা মরি তার ঠিক নেই, আপনি মেয়ে নিয়ে যান, ওর খেয়াল রাখবেন, আমি চাই না আমার জন্য আমার মেয়ের ক্ষতি হোক। শেষ পর্যন্ত রাতুল আর তনিমার তালাক হয়ে যায়। রাতুল বাড়িতে পৌঁছে রিমাকে ডাকে। রিমা রিশাকে দেখে প্রচুর ভয় পেয়ে যায়। রিমা ভাবছে হয়তো তনিমা আবার এসেছে। কি সেই আবারও নিয়ে এসেছেন? চুপ, চুপ কেন? কখনো ভালো হবি না তুই? তুই খুশি হয়েছিস তো একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে? আমি জানি তনিমার আজ এই অবস্থার জন্য শুধু তুই দায়ী। যাই হোক, তোর পথের কাঁটা আজ সরে গেছে। তবে এই মেয়ে আমার মেয়ে রিশা, তনিমার চিহ্ন, আমার রক্ত। যদি কোনো ক্ষতি করিস তোকে সেই দিন আমি নিজ হাতে শেষ করব। রাইমাকে তুই যতটা অধিকার দিবি, রাইমার সব কিছুর ভাগ যেন পাবে, তুই ওরে তেমন চোখে দেখবি। যদি এর নড়াচড়া হয় দেখিস কি হয়। রাতুল রিশাকে রিমার হাতে তুলে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর রিমা তনিমার চলে যাওয়ায় খুশি হয়। আর রাতুলের ভয়ে রিশার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। তনিমার মেয়েকে দিয়ে দেওয়া পর আরও অসুস্থ হয়ে যায়। বিছানায় তনিমাকে জাপটে ধরে। তনিমা দীর্ঘ 1 বছর পর বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তনিমাকে দাঁড়াতে দেখে তনিমার মা যেন খুশি আর ধরে না। অনেকদিন পর মেয়ে বিছানা ছেড়েছে। তনিমা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। তবে মেয়ের জন্য মন সবসময় উদাসীন। শুধু একটিবার ইচ্ছা করতো মেয়েটার সাথে যোগাযোগ করতে, কিন্তু দুর্ভাগ্য সেটা আর কখনোই সম্ভব না। তনিমার মা তনিমাকে বুঝায় আগের মতো স্বাভাবিক হতে, আবারও ভালো ঘর থেকে তনিমাকে বিয়ে দিতে। তনিমা আমাকে জোর গলায় না বলে দেয়, আর কখনো বিয়ে বসবে না, নিজে রোজগার করবে, নিজের পায়ে দাঁড়াবে। আরও বছরে একটি চলে যায়। এবার তনিমার মা কাজে যাওয়ার জন্য তনিমাকে প্রেশার দিচ্ছে। তনিমার এক চাচাতো বোনের সাথে ঢাকায় যায়, সেখানে কাজ নেয়। কিন্তু তনিমার কপাল খারাপ। কিছুদিন কাজ করার পরে তনিমার উপর ছেলেদের নজর পড়া শুরু হয়। তনিমা নিজের ইজ্জত বাঁচানোর জন্য বাড়িতে ফিরে আসে, আর কাজে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে না। মাঝখানে রাসেল একটা কাজের ব্যবস্থায়, তাই রাসেল তনিমাকে কাজে বের হতে বারণ করে। একবেলা কম খেলে কিচ্ছু হবে না, তবে ইজ্জত একবার চলে গেলে সেটা আর কখনোই ফেরত পাওয়া যাবে না। বাড়ির মেয়ে বাড়িতেই থাক। তনিমা আর বাইরে বের হতে চায় না। তনিমা নামাজ রোজা করা শুরু করে, সারাক্ষণ বই পড়া আর নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকতো। এমন করতে করতে আরও 3 বছর অতিবাহিত হয়। তনিমা বর্তমান 28 হতে চলছে। তনিমার মা আবারও তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তনিমা রাজি হয় না। তখন তনিমার মা তনিমাকে কথা শোনায়, আরও কত, আর কয়দিন এভাবে ভাইয়ের ঘাড়ে খাবি? ওরে বিয়ে করাতে হবে না? ওর বিয়ে করলে ওর বউ তোরে দেখবে, তখন তো লাথি মেরে বের করে দেবে, আমি আর কয়দিন বাঁচব? তখন তনিমা মায়ের কথা আবারও রাজি হয়। নানা জায়গা থেকে তনিমার সম্বন্ধ আসে, কিন্তু কোথাও বিয়ে ঠিক হয় না। এবার তনিমা আশা ছেড়ে দেয়। মা আর কত, সেই তো তোমার ঘরেই খাচ্ছি, যার কপালে সুখ নেই তাকে নিয়ে বারবার সুখের চিন্তা করে কী লাভ? তনিমার মা খুব হতাশ হয়ে পড়ে। তনিমাকে অপয়া বলে সবসময় দোষ দিতে থাকে। তনিমা আত্মহত্যা মহাপাপ, শুধু এই ভয়ে আত্মহত্যার কথা চিন্তা করে না, সবটা সহ্য করে নেয়। একদিন হঠাৎ করে বড় একটা ঘর থেকে তনিমার জন্য সম্বন্ধ আসে। তবে ছেলে অনেক বয়স্ক, তনিমার বাবার চেয়েও বড়। প্রথম স্ত্রী মারা গেছে, 2টা মেয়ে ছিল, 2টার বিয়ে হয়ে গেছে, এখন দেখাশোনা করার জন্য কাউকে দরকার। সব পছন্দ হলে তনিমা রাজি হয়ে যায়, কারণ ছেলে বয়স্ক। কিছুদিনের মধ্যে তনিমা এই সম্বন্ধটা স্থগিত থাকে। একদিন তনিমা চাচা তো চাচা তনিমাকে ডেকে নিয়ে বলে, তনিমা, আমি তোকে চাচা হয়ে একটা কথা বলছি, দেখ, জীবনে তো অনেক ভালো খুঁজেছিস, ভালো ভালো করে সেই পচা শামুকে পা কেটেছে। কী বলতেন চাচা? এটাই বলতে চাই, তোরা যে বয়স বেশি বলে সম্বন্ধ বাদ করে দিচ্ছিলি কেন?
ছেলে হিসাবে অনেক ভালো, আর বংশ ভালো, জায়গা জমি আছে, কখনো তোর ভাতের অভাব হবে না। লোকটার ছেলে নেই, নামটা খুব খুব ভালো, বয়স দিয়ে এত সমস্যা কেন আল্লাহ? যার যতদিন হায়াত রেখেছে সে ততদিন বাঁচবে। তনিমার চাচাকে অনেক বোঝায় যে ছেলের বয়স বেশি হতে পারে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি এখানে আল্লাহ চাইলে তুই সুখী হবি। কখনো এমন ঘর থেকে সম্বন্ধ আসবে না, তাই ওই লোকের বিয়ে হওয়ার আগে তুই রাজি হয়ে যা। তনিমা বাসায় গিয়ে অনেক ভাবনা চিন্তা করে কী থেকে কী করবে, কী করা উচিত। তনিমা চিন্তা করেই হোক, বয়সে অনেক বড়, তাতে কি, সতীনের তো সংসার করতে হবে না। বয়সে বড় রোগ ব্যাধি হবে, অসুস্থ হবে, হোক স্বামীর সেবা করে দেখি জান্নাতের পথ সহজ করা যায় কিনা। আল্লাহ যদি চান আমার কল্যাণ, হয়তো ওইখানে আছে, ভালো ভালো করে তো কোথাও সুখ পেলাম না, এবার না হয়। 2 দিন পর তনিমা চাচাকে জানায় তনিমা এই বিয়ে করতে চায়। তনিমার চাচা নিজে মাঝখানে পড়ে তনিমার বিয়ে দিয়ে দেন। তনিমার এই স্বামীর নাম তুষার। তুষারের বর্তমান বয়স 55 আর তনিমার 28, মানে দুজনের বয়সের ডিফারেন্স ছিল অর্ধেক। তনিমা তুষারের 2 মেয়ের ছোট ছিল, কিন্তু তুষার মনের দিক থেকে যেমন ভালো ছিল, তেমন বোঝাপড়ায় খুব ভালো ছিল। সমাজে ছিল তুষারের অন্যরকম একটা সম্মান। তনিমা আর তুষারের বিষয় বয়সের ডিফারেন্সটা অনেক থাকা সত্ত্বেও তাদের মধ্যে বোঝাপড়া ছিল খুব ভালো। তুষার তনিমাকে প্রথম রাত থেকে একটা কথা বলছে, শোনো তনিমা, তুমি আমার কাছ থেকে কখনো কিছু লুকাবে না। তোমার সম্মান রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব। আমি জানি কোনো মেয়ে ভাতের অভাবে বিয়ে করে না। প্রতিটা মেয়ে বিয়ে করাটা হলো উদ্দেশ্য হলো মেয়েটার মান সম্মান ইজ্জত জেনা হেফাজত থেকে। তোমার বাড়িতে কি ভাতের অভাব ছিল বলো? ছিল না। যদি থাকতো তোমার মা তোমাকে এতদিন তার কাছে রাখতো না, অনেক আগেই ছুঁড়ে ফেলে দিত। তিনি তোমাকে আজ আমার হাতে তুলে দিয়েছেন তোমার সম্মান আর ইজ্জতকে হেফাজত করার জন্য। আমার এই কি টাকার অভাব আছে? তবু আমি আমার মেয়েদেরকে বিয়ে দিয়েছি। কেন দিয়েছি? তাদের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য। প্রত্যেকেরই তার অবস্থান অনুযায়ী একটা সম্মান আছে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। জি, আমি চেষ্টা করব আপনার সম্মান রক্ষা করার জন্য। এরপর থেকে শুরু হয় তনিমার সংসার জীবন, সুখ জীবন। তনিমার যমজ 2টো কন্যা হয়। তুষার খুব আশা ছিল এই বয়সে হয়তো ছেলে হবে, কিন্তু না, যমজ 2টি কন্যা সন্তান হয়। তবে তুষার এতে নারাজ হয়নি। একটু মন খারাপ ছিল, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যায়, মেনে নেয়। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তনিমাকে তনিমার আগের মেয়েরাও অনেক ভালোবাসে। 2 বোনকে তারা আপন বোনের মতোই দেখে। বুঝতে দেয় না ওরা সৎ বোন ছিল। একদিন তনিমা নিজ থেকে তুষারের সাথে নিজের জীবনের কথা শেয়ার করে। তুষার তনিমার কথাগুলো শুনে কষ্ট পায়, বেশি কষ্ট পায় রিশার কথা ভেবে। দুনিয়া কত নিষ্ঠুর, মা থাকতেও মায়ের আদর থেকে বঞ্চিত। তুষার তখন সমাজ চিন্তা করে, আজ যদি তনিমার সাথে ওই মেয়ের যোগাযোগ না করিয়ে দেয়, তাহলে হাসরের দিন তনিমা ওই মেয়েকে জান্নাতে যাওয়ার আগে তার মাতৃত্বের অধিকার চায়, তাহলে তনিমার কী হবে? পরিস্থিতি যাই হোক, কিন্তু মায়ের দায়িত্ব থেকে এখন তনিমা সরে এসেছে। এখন থেকে তুষার চিন্তা করে মৃত্যুর আগে তনিমার মেয়ের সাথে তনিমার একটু যোগাযোগ করিয়ে দিতে, তাহলে শান্তি পাবে। এরপর তুষার গোপনে ওই মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। মেয়ের স্কুলের খবর নেয়। খবর নিলে জানতে পারে রিশা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। রাতুল এত সপ্তাহে পাষাণ ছিল যে রিশাকে জানিয়েছে ওর মা মারা গেছে, আর স্কুলে কখনো একা আসতে দেয়নি। রাতুল নিয়ে আসতো, আবার নিয়ে যেত, তাও শুধু পরীক্ষার সময়। কখনো উঠোনের বাইরে রিশাকে যেতে দেয়নি। তুষার খুব চিন্তায় পড়ে যায়, এ তো অনেক সমস্যা। রাতুল কেন রিশাকে বের হতে দেয় না? তুষার আরও গভীরভাবে ভাবতে থাকে। তুষার রাতুলের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে। তুষার যখন রিশার বড় ফুপুর সাথে যোগাযোগ করে, রাতুলের সাথে রাতুলের বড় বোনের মাঝে ছিল একটা ঝামেলা। কেউ কাউকে পছন্দ করতো না। তখন তিশার বড় ফুপু তুষারকে বলে, হ্যাঁ, রিশা জানে ওর মা বেঁচে নেই, আর রিশাকে আমার ভাই কখনো কোথাও একা যেতে দেয় না। ও রিশাকে খুব ভালোবাসে, আর সবসময় ভয় পায় যদি তনিমা ওকে নিয়ে যায়। ও তনিমাকে কখনো রিশাকে দেখতে দিবে না। যদি কোনোদিন তনিমা রিশাকে দেখে, ও শোনার সাথে সাথে রিশাকে শেষ করে দিবে। তখন রাতুল অনেক রিকোয়েস্ট করে রিশার বড় ফুপুকে যেন রিশার সাথে যোগাযোগ করিয়ে দেয়। কেউ জানতে পারবে না যদি আপনি বিষয়টা চেপে যান। রাতুলের কথা শুনে তুষারের কথা শুনে রিশার সাথে রিশার বড় ফুপু তনিমার যোগাযোগ করায়, আর সেদিন প্রথম জানতে পারে রিশা ওর মা বেঁচে আছে। তবে রিশা কখনো মায়ের প্রতি অভিযোগ করেনি। রিশা একটা কথাই বলেছে, আপনি নরক থেকে বেরিয়ে গেছেন, আমাকে সাথে নিতে পেরেছেন, মেরে ফেলতে পারতেন, কিন্তু এই নরকে কেন ফেলে গেছেন? তোমার বাবা এখন কি অবস্থায় আছে? এখন কি সেই টাকার গরম আছে? খারাপ মানুষ কি কখনো ভালো হয় মা? টাকার গরম নেই, অধঃপতন হয়েছে। ফুপুর কাছে আপনার সবটাই শুনেছি, খুব কেঁদেছি। এতটা খারাপ হয় মানুষ? আর মাও, রাইমার মা,
কীভাবে পারলো আপনার এত বড় ক্ষতি করতে? রিশা, যাই হোক, শোনো, রাইমার মা আমার সাথে যাই করুক, তোমাকে তো ভালোবেসে আগলে রেখেছে, তুমি ওনার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তনিমা রিশাকে অনেক বুঝায়। রিশাও নিজের মাকে পেয়ে খুশি, আর এভাবে ওদের মাঝে মাঝে কথা হতো। তনিমা তুষারকে দেখে সবসময় বলতো, শেষে আমার ভাগ্যে এতই ভালো ছিল যে এত একজন ভালো স্বামী কপালে ছিল। প্রথম জীবন যতই কষ্ট পাই আর করিস না কেন, সে জীবনে এসে ওনার স্ত্রী হতে পারে, পুরো জীবন সার্থক মনে হচ্ছে। এমন একজন স্বামী যে মেয়ে পাবে, সে প্রতি মুহূর্তে নিজেকে ভাগ্যবতী মনে করবে। সমাপ্ত। যখন এটা আমি রেকর্ডিং করছিলাম তখন অনেক ভুলভাল ছিল, পড়তেও একটু অসুবিধা হয়েছিল। ঠিক আছে, অনেকে তো আমাকে কমেন্ট করে আমি নাকি পড়তে পারি না, তো বেলা শেষে আলো, গল্পটার নাম বেলা শেষে আলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।